সাল 2022 এর শেষের দিকে উত্তরপ্রদেশের সংবাদ মাধ্যমে একটি নিউজ বড় আকারে হেডলাইন হয়ে উঠেছিল। খবরটি ছিল মাত্র 9 দিনের মধ্যে একই পরিবারের 3 বোন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। শুরুতে পুলিশ মেয়েদের নিখোঁজ হওয়ার খবরটি গুরুত্ব সহকারে নেয়নি, কিন্তু যখন বিষয়টি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছয় তখনই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের সময় নিখোঁজ মেয়েদের সম্পর্কে অনেক চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসে। এই কেসেও একজন কাছের মানুষই বিশ্বাসঘাতকতা করেছিল। তাহলে মাত্র 9 দিনের মধ্যে 3টি মেয়ে কিভাবে নিখোঁজ হয়ে গেল? পুলিশের তদন্ত কি উঠে এসেছিল এবং সেই 3 মেয়ের সঙ্গে কি ঘটেছিল জানবো এই ভিডিওতে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো। উত্তরপ্রদেশের মেইনপুরি জেলার একটি গ্রাম রামপুরা। সেই গ্রামের বাসিন্দা শামসাদ আলী। তার পরিবারের 3টি মেয়ে, যাদের মধ্যে 2জন নাবালিকা এবং একজন প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক মেয়েটির নাম ছিল নিশা। যেহেতু একটি মেয়ে নাবালিকা ছিল সেই ঘটনার সময় এবং সে গর্ভবতী হয়ে পড়েছিল, তাই আমরা ভারতীয় আইন অনুযায়ী মেয়েটির নাম এখানে উল্লেখ করছি না। যাই হোক, শামসাদের পরিবার ছিল দিন আনা দিন খাওয়া পরিবার। ঘটনাটি 21শে ডিসেম্বর 2022 সালের সকাল প্রায় 7টা বাজে। শামসাদ আলী তার বাড়ির বাইরে থেকে তার 14 বছর বয়সী মেয়েকে একটি কাজের জন্য ডাক দেন। অনেকবার ডাকার পরেও যখন ছোট মেয়েটি বাড়ি থেকে বেরোয়নি এবং কোনো উত্তর দেয়নি, তখন শামসাদ নিজেই বাড়ির ভিতরে যান এবং মেয়েটিকে খুঁজতে শুরু করেন। কিন্তু মেয়েটিকে বাড়ির ভেতরে কোথাও পাওয়া যায় না। শামসাদ পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলেন, কিন্তু কেউই কিছুই বলতে পারে না তাদের মেয়েটির সম্বন্ধে। শামসাদ কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। হয়তো মেয়েটি বাইরে গেছে, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেলেও মেয়েটি ফিরে আসে না। এবার পাড়া মহল্লায় মেয়েটির খোঁজ শুরু হয়, কিন্তু কোথাও মেয়েটির সন্ধান মেলে না। এমনকি সন্ধে হয়ে যায়, তবুও মেয়েটি বাড়ি ফিরে আসে না। হতাশে শামসাদ আলী পরের দিন কাছের কুররা পুলিশ স্টেশনে গিয়ে তার মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর পুলিশ মেয়েটিকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু 8 দিন কেটে যাওয়ার পরও মেয়েটির কোনো খোঁজ মেলে না, কোনো খবর পাওয়া যায় না। এদিকে শামসাদ নিজেও তার মেয়েকে খুঁজতে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই খোঁজের সময় গ্রামে কিছু মানুষের কাছ থেকে শামসাদ জানতে পারে যে কিছুদিন আগে গ্রামে একটি বিয়ে ছিল। সেই বিয়েতে পাঞ্জাবের মুক্তসর থেকে কিছু ছেলে এসেছিল। গ্রামের ছেলেরা তাদের মধ্যে একজনকে শামসাদের মেয়েকে ফলো করতে দেখেছিল। এই খবরের ভিত্তিতে শামসাদ এখন পাঞ্জাব থেকে বিয়েতে আসা ছেলেদের ডিটেলস পরিবারের কাছ থেকে সংগ্রহ করে এবং ফোনের মাধ্যমে সেই ছেলেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তবে শুরুতে সফলতা পান না, তবুও তিনি হাল ছাড়েননি। ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যান এবং অবশেষে সেই নম্বরের লোকের সাথে কথা হয় শামসাদের। ফোনে শামসাদের ছোট মেয়ের গলার আওয়াজও পেছন থেকে শোনা যায়। শামসাদের সঙ্গে ফোনে কথা হয়েছিল 30শে ডিসেম্বর 2022, অর্থাৎ মেয়ে নিখোঁজ হওয়ার 8 দিন পর। কিন্তু শামসাদ সেই নম্বরে বেশি সময় কথা বলতে পারে না, ফোনটি কেটে দেওয়া হয়। শামসাদ এই বিষয়ে পুলিশকে দ্রুত জানান। এরপর পুলিশ সেই মোবাইল নম্বরের লোকেশন ট্রেস করে এবং সেই লোকেশনটি শামসাদকে জানিয়ে পাঞ্জাবের মুক্তসরে যেতে বলেন। লোকেশন জানার পর শামসাদ সেই দিনই তার 3 জন ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে ভাড়া গাড়িতে করে পাঞ্জাবের মুক্তসরের উদ্দেশ্যে রওনা হয়। শামসাদ যখন পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয় তখন তার পরিবারের এমন ঘটনা ঘটে যা তার কল্পনার বাইরে ছিল। শামসাদ মাত্র আলিগড়ই পৌঁছেছিলেন তখন তার ছেলে সালমানের ফোন আসে। সে জানায় বাড়িতে বাকি থাকা 2 বোনও নিখোঁজ হয়ে গেছে। এবার নিখোঁজ হওয়া মেয়েদের মধ্যে 22 বছর বয়সী নিশা এবং 16 বছর বয়সী মুস্কান ছিল। এখন শামসাদের সামনে একটি বড় সমস্যা দেখা দেয় যে তিনি 8 দিন আগে নিখোঁজ হওয়া ছোট মেয়েকে খুঁজতে পাঞ্জাবে যাবে, নাকি বাড়ি ফিরে এসে এখন নিখোঁজ হওয়া 2 মেয়েকে খুঁজবেন। শামসাদ শেষ পর্যন্ত পাঞ্জাব যাওয়ারই সিদ্ধান্ত নেন, কারণ তিনি আলিগড় পৌঁছে গেছিলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে পাঞ্জাবের মুক্তসরে পৌঁছান। শামসাদ পাঞ্জাবের স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে পুরো বিষয়টি পাঞ্জাব পুলিশের সামনে তুলে ধরেন। শামসাদের পুরো কাহিনী জানার পরেও পাঞ্জাব পুলিশ সাহায্য করতে অস্বীকার করে। তারা বলে যে এই মামলার সম্পর্কিত কোনো তথ্য তাদের কাছে উত্তরপ্রদেশ পুলিশ থেকে দেওয়া হয়নি। পাঞ্জাব পুলিশ আরও যুক্তি দেয় যে যদি আপনি উত্তরপ্রদেশ থেকে স্থানীয় পুলিশ নিয়ে আসতেন
তাহলে হয়তো আমরা সাহায্য করতে পারতাম। অনেক অনুরোধ করার পরেও যখন পাঞ্জাব পুলিশ কোনো সাহায্য করে না, তখন শামসাদ হতাশ হয়ে পাঞ্জাব থেকে ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর তিনি আবার স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে তার 2 মেয়ে নিশা ও মুস্কানের অপহরণের রিপোর্ট দায়ের করেন। যখন একটি মেয়ে নিখোঁজ ছিল তখন প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু 2 মেয়ে নিখোঁজ হওয়ার সাথে সাথেই প্রশাসন সজাগ হয়ে ওঠে। শামসাদ দ্রুত মেইনপুর জেলার এসপি বিনোদ কুমারের সাথে দেখা করেন এবং পুরো ঘটনাটি জানান। এসপির নির্দেশে দ্রুত 3টি মেয়েকে খুঁজে বের করার জন্য 2টি দল গঠন করা হয়। এই দলের সামনে শামসাদ তার বক্তব্য জানাতে গিয়ে বলেন যে 4 নভেম্বর 2022-এ তাদের মহল্লায় রাকেশের মেয়ের বিয়ে ছিল। ওই বিয়েতে রাকেশের কিছু বন্ধু পাঞ্জাব থেকে এসেছিল। তাদের মধ্যে একজন ছিল ভরত সিং। আশেপাশের লোকের দেওয়া তথ্যের ভিত্তিতে শামসাদ পুলিশদের সামনে ভরত সিংকে 3টি মেয়ের অপহরণের জন্য প্রধান অভিযুক্ত হিসাবে উল্লেখ করেন। এরপর খুররা পুলিশ স্টেশনের এসএইচও শামসাদের দেওয়া মোবাইল নম্বরে কল করেন। এক মধ্যবয়সী ব্যক্তি ফোনটি তোলে এবং নিজেকে ভরত সিংয়ের বাবা হিসেবে পরিচয় দেয়। ফোনের ওপার থেকে শামসাদের ছোট্ট মেয়ের গলাও শোনা যায়। সে ভীত গলায় বাবাকে বলে, পাপা, আমি আর ফিরে আসতে পারবো না। এরপর ফোনটি কেটে যায়। যদিও ফোনটি কেটে গিয়েছিল, কিন্তু পুলিশ মোবাইল নম্বরটির লোকেশন ট্রেস করে এবং 10ই জানুয়ারি 2023-এ শামসাদকে সঙ্গে নিয়ে সেই লোকেশনের দিকে রওনা দেয়। পুলিশ যখন পাঞ্জাবের মুক্তসরে পৌঁছায় তখন তারা হতাশ হয়, কারণ যে লোকেশন তারা ট্রেস করেছিল সেখানে কেউ ছিল না এবং সেই বাড়িতেও তালা ঝুলছিল। পুলিশ খালি হাতে ফিরে আসে এবং তারা বিষয়টি নিয়ে অন্ধকারে দিশাহীনভাবে তীর চালিয়ে যেতে থাকে। এর মধ্যে প্রায় 1.5 মাস সময় পার হয়ে যায়। এই সময়ের মধ্যে পুলিশ মোবাইল নম্বরটিকে ট্রেস করতে থাকে। এরই মধ্যে একদিন পুলিশ আবার সেই মোবাইল নম্বরটির লোকেশন পাঞ্জাবে খুঁজে পায়। এবার পুলিশ কোনো দেরি না করে তৎক্ষণাৎ পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয় এবং ট্রেস করা লোকেশনে হানা দেয়। 4 ফেব্রুয়ারি 2023 পুলিশ এবার সেখানে ভরত সিংকে পেয়ে যায়। তৎক্ষণাৎ পুলিশ ভরত সিংকে গ্রেপ্তার করে এবং শামসাদের নিখোঁজ হওয়া ছোট্ট মেয়েটিকেও ওই বাড়ি থেকে উদ্ধার করে। পুলিশ মেয়েটিকে নিয়ে উত্তরপ্রদেশে ফিরে আসে। মেয়েটিকে স্থানীয় হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায় নাবালিকা মেয়েটি প্রেগনেন্ট। মেয়েটির প্রেগনেন্ট হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিবার থেকে মেয়েটির অ্যাবর্শনের দাবি তোলা হয়। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়। এক মেয়ে পুলিশের হাতে চলে আসলেও বাকি 2 মেয়ে এখনও নিখোঁজ ছিল। সেই 2 বোনের নিখোঁজ এখন উদ্ধার করা মেয়েটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই পুলিশ ছোট্ট মেয়েটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং পুরো ঘটনাটি বোঝার চেষ্টা করে যে কিভাবে সে নিখোঁজ হলো এবং পাঞ্জাব পর্যন্ত পৌঁছে গেল। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি যে কথা প্রকাশ করে তা শুনে সবাই অবাক। জিজ্ঞাসাবাদের সময় মেয়েটি জানায় যে নিখোঁজ হওয়ার 3 দিন আগে অর্থাৎ 18ই ডিসেম্বর 2021-এ সে তার বড় বোন নিশার সাথে বাড়ির বাইরে গিয়েছিল। কাছের একটি বাজারে নিশা তার ছোট্ট বোনকে রাহুল নামে এক ছেলের সাথে পরিচয় করায়। নিশা তার ছোট্ট বোনকে বলেছিল রাহুল তার বন্ধু, ও খুব ভালো ছেলে। এই সাক্ষাতের সময় রাহুল নিশার ছোট্ট বোনকে তার দামি মোবাইল, পোশাক এবং অন্যান্য জিনিস দেখায় এবং মেয়েটিকে ইমপ্রেস করার চেষ্টা করে আর বলে, যদি তুমি এইসব পেতে চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। এরপর নিশা তার বোনকে বোঝায় যে রাহুলের পরিচয় অনেক বড় লোকেদের সাথে আছে এবং সে দিল্লিতে একটি বড় কোম্পানিতে কাজ করে। আমি রাহুলের সাথে তোর আর আমার ব্যাপারে কথা বলে নিয়েছি, আর রাহুল আমাদের দুজনকেই দিল্লি নিয়ে গিয়ে ভালো একটি কোম্পানিতে চাকরি দেবে। বিনিময়ে আমরা অনেক টাকা পাবো। এই টাকা দিয়ে আমরা আমাদের পরিবারের দারিদ্রতা দূর করতে পারবো। আগেই বলেছি, শামসাদের পরিবার ছিল দিন আনা দিন খাওয়া পরিবার। এগুলোই বলেছিল নিশা তার ছোট্ট বোনকে। নিশা আরও বলেছিল, এই বিষয়টি বাড়িতে কাউকে বলবি না। যখন আমরা ভালো চাকরি পেয়ে যাব তখন বাবা মাকে জানাবো এবং তাদেরকেও দিল্লিতে আমাদের সাথে নিয়ে যাব। এরপর প্ল্যান অনুযায়ী যখন সবাই ঘুমিয়ে পড়ে, নিশা তার বোনকে নিয়ে 21শে ডিসেম্বর 2022-এর মধ্যরাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে রাহুল তাদের জন্য অপেক্ষা করছিল। রাহুল তাদের সঙ্গে দেখা হওয়ার পর সে বাইকে করে দুজনকেই নিয়ে চলে যায়। রাহুল 2 বোনকে নিয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছায়, যেখানে ভরত সিং নামে একজন তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। সেখানে ভরত এবং রাহুলের মধ্যে কিছু কথাবার্তা হয়। এরপর রাহুল ছোট্ট বোনেদের বলে, ও তোদের দিল্লি নিয়ে যাবে এবং তোমাদের চাকরি দেবে। মেয়েটির বর্ণনা অনুযায়ী এরপর ভরত সিং রাহুলকে কিছু টাকা দেয়।
মেয়েটির বক্তব্য অনুযায়ী কথা বলা শেষ হওয়ার পর ভরত তাদের মিষ্টি খেতে দেয়। মেয়েটি জানায় মিষ্টি খাওয়ার পর তার আর কিছুই মনে নেই। কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি ঘরে বন্দি অবস্থায় দেখতে পায়। সেখানে তার বড় বোন নিশাও ছিল না। মেয়েটি যখন ভরতের কাছে জিজ্ঞাসা করে সে কোথায় আছে, তখন ভরত জানায় তুমি এখন পাঞ্জাবে আছো। মেয়েটি তার বোন নিশার সম্পর্কে জানতে চাইলে ভরত বলে নিশা এখন দিল্লিতে আছে আর আমরা শীঘ্রই তোমাকে দিল্লি নিয়ে যাব। মেয়েটির বক্তব্য অনুযায়ী কয়েকদিন পর ভরত তাকে পাঞ্জাব থেকে দিল্লিতে নিয়ে যায় এবং একটি ঘরে আটকে রাখে। সেখানে ভরত মেয়েটির সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়। মেয়েটি প্রতিবাদ করলে ভরত বলে যদি তুমি চাকরি চাও তাহলে তোমাকে এসব করতে হবে। মেয়েটি প্রতিবাদ করার পর ভরত তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। নাবালিকা মেয়েটি ভরতের হুমকিতে ভয় পেয়ে যায় এবং তার নির্দেশ মতো সবকিছু করতে বাধ্য হয়। এরপর এই ধারা কয়েকদিন ধরে চলতে থাকে। এরই মধ্যে একদিন একটি মহিলা ওই মেয়েটিকে সঙ্গে করে পাঞ্জাবে নিয়ে আসে। সেখানে তার সাথে জোরপূর্বক দেহ ব্যবসা শুরু হয়। এই জোরপূর্বক কাজ চলতে থাকে যতক্ষণ না পুলিশ তাকে উদ্ধার করে। মেয়েটির বয়ান থেকে পুলিশ বুঝতে পারে যে এই মেয়ের নিখোঁজ হওয়ার পেছনে শুধু অন্যান্য ছেলেদেরই নয়, বরং তার নিজের বোন নিশারও ষড়যন্ত্র রয়েছে। তাই পুলিশ শুধুমাত্র রাহুলকে নয়, নিশাকেও খুঁজতে শুরু করে। একদিকে পুলিশ নিশা ও রাহুলকে খুঁজছিল, আর অন্যদিকে নিশা তার ছোট্ট বোনের উদ্ধার হওয়ার খবরটা পেয়ে গেছিল। তাই পরিস্থিতি বোঝার জন্য সে তার প্রেমিক রাহুলের সঙ্গে চুপিসারে একদিন মেনপুরিতে আসে। পুলিশ তাদের গতিবিধির উপর নজর রাখছিল আগে থেকেই, তাই তারা আসার সাথে সাথেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদে রাহুল স্বীকার করে যে সে অর্থের লোভে নাবালিকা মেয়েটিকে তার বন্ধু ভরতকে বিক্রি করে দেয়। রাহুল আরও জানায় যে নিখোঁজ মেয়েদের ষড়যন্ত্রে নিশারও হাত রয়েছে। রাহুল ও নিশা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা দুজনেই একসঙ্গে অনেক টাকা উপার্জনের প্ল্যান করেছিল। রাহুল নিশাকে তার বোনেদের অপহরণের প্ল্যানিং দেয়, আর নিশা নিজের দুই ছোট্ট বোনকে দেহ ব্যবসার কাজে জড়ানোর জঘন্য পরিকল্পনা করে। এই পরিকল্পনার অধীনে প্রথমে নিশা তার ছোট্ট বোনকে চাকরির লোভ দেখিয়ে পাঞ্জাবে পাঠিয়ে দেয়। 8 দিন পর সে তার অন্য বোনকে নিয়ে 30শে ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এইবারে রাহুল নিশার সঙ্গে আসা ছোট্ট বোনকে রাজস্থানের এক ছেলেকে বিক্রি করে দেয়। পুলিশ এখন তাদের শেষ নিখোঁজ মেয়েটিকে খুঁজতে শুরু করে। নিশা ও রাহুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের তদন্ত চালিয়ে যায় এবং শেষমেশ 6 এপ্রিল 2023-এ রাজস্থান থেকে তৃতীয় মেয়েটিকেও উদ্ধার করে। 3টি মেয়েকে উদ্ধার করার পাশাপাশি ভরত সিং, রাহুল এবং নিশাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে বাকি 2 মেয়েকে আদালতে হাজির করার পর তাদের বাবা মার হাতে তুলে দেওয়া হয়। যে নাবালিকা মেয়েটি গর্ভবতী হয়েছিল তার গর্ভপাতের বিষয়ে আমরা অনেক রিসার্চ করার পরেও তার কোনো তথ্য পাওয়া যায়নি। NCRB রিপোর্ট অনুযায়ী প্রতিদিন ভারত থেকে প্রায় গড়ে 172 জন মেয়ে নিখোঁজ হয়ে যায়। এর মধ্যে বেশিরভাগ মেয়েদের নিখোঁজ হওয়ার কোনো পুলিশি অভিযোগ দায়েরই করা হয় না এবং তাদের কোনো খবর সংবাদ মাধ্যমেও প্রকাশ করা হয় না। যাই হোক, তো ফ্রেন্ডস, এই কেসের প্রধান অভিযুক্তদের পাশাপাশি নিশার মতো নিজের বোন যে এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে তার কী শাস্তি দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।